আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু করছি এনএএন টিভির ধারাবাহিক অনুষ্ঠান অপরাজিতা। আমাদের আজকের এই অনুষ্ঠানে একটা নতুন অতিথি এসেছেন। তার নাম নাদিরা শারমিন। তার সঙ্গে চলুন আমরা কথা বলি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনার সম্পর্কে যদি আমার দর্শকদেরকে কিছু বলতেন। আমি নাদিরা শারমিন, সিনিয়র শিক্ষক, নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল। আমি এখানে এই স্কুলে ২০০৩ সাল থেকে কর্মরত আছি। আমার শৈশব কেটেছে মাদ্রাই নারায়ণগঞ্জেই, বড় হয়েছি এই শহরেই। আপনার শৈশবের কিছু স্মৃতি শুনতে চাচ্ছি। আপনার জন্মস্থান অবশ্যই নারায়ণগঞ্জে। তাহলে শৈশবটা কেটেছে কোথায়? নারায়ণগঞ্জেই কেটেছে, মাসদাই। মাসদাইরে কেটেছে। জি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা মারা গিয়েছেন, মা আছেন, আমার এক ভাই, এক বোন। আর এখন আমার হাজবেন্ড, ২ বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে। ওরা কতটুক? মেয়ে ভার্সিটিতে পড়ে, ইউআইটিএস ভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করছে। আর ছেলে ক্লাস 7-এ পড়ে আমাদের স্কুলেই, নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে। প্রিপারেটরি স্কুল। প্রিপারেটরি স্কুল শুনে দর্শকদেরকে আমিও বলতে চাই, আমিও প্রিপারেটরি স্কুলের ছাত্রী। তো এইখানে আমিও আমার শিক্ষিকাকে পেয়ে গেলাম। আমার খুবই ভালো লাগছে। যখন নিজের স্কুলের শিক্ষিকাকে পাওয়া যায় তখন এর থেকে খুশির মনে হয় আর কিছু নেই। আপনার কাছ থেকে যেহেতু শিক্ষকতার বিষয়টা ওইটা নিয়ে পরে জানবো। আপনার শৈশবের কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করুন। আনন্দের কিছু স্মৃতি। আসলে আমাদের শৈশবটা খুব আনন্দের সাথে কেটেছে। এখনকার বাচ্চারা কিন্তু সেই আনন্দটা লাভ করতে পারে না। এক বন্ধু বাড়িতে ফ্ল্যাট বাসায় থাকে, আর আমরা ছিলাম খোলামেলা একটা বাড়িতে। বাসার সামনে বড় একটা উঠান ছিল, মানে সুযোগ পেলেই খেলাধুলা। তারপর বার্ষিক পরীক্ষা শেষ হলে ডিসেম্বর মাসে যখন আমরা বার্ষিক পরীক্ষাটা শেষ করতাম তখন খুব মজা করতাম। খুব ভোরবেলা উঠে যেতাম খেলার জন্য। অপেক্ষা থাকা হতো ডিসেম্বর আসবে বা ডিসেম্বর আসবে, তো তখন খুব মজা করে খেলাধুলা করতাম। এইভাবেই আমাদের শৈশবটা কেটেছে। শৈশবের এমন কোনো স্মৃতি নেই যা এখনো আপনার মনে পড়ে? দুষ্টমির স্মৃতি? আসলে আমি খুবই শান্তশিষ্ট একজন ছিলাম, কোনো দুষ্টুমি করতাম না। তাহলে আর জানা হলো না কি দুষ্টুমি করা হয়েছিল। আপনার তো এতক্ষণ জানলাম যে আপনার শৈশব জীবন কেমন কেটেছে। এখন আপনার স্কুল জীবন নিয়ে জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন শিক্ষিকা। আপনার স্কুল জীবনের প্রিয় শিক্ষিকাকে বা স্কুল জীবন আপনার কেমন কেটেছে সেই বিষয়ে আমাদের দর্শকদের একটু বল। আমি একেবারে ছোটবেলায় আদর্শ স্কুলে পড়াশোনা করেছি। তা আদর্শ স্কুলে ছিল প্রথম দিকে ক, খ, মানে এখন যেটা নার্সারি আর বেবি সেটা, তারপরে 1। তো আমি ক ক্লাস থেকেই শুরু করেছিলাম আমার শিক্ষা জীবন শুরু সেখান থেকে। তারপরে এই স্কুলে আমি ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। খুব ভালো সময় কেটেছে। তখন ছোটবেলায় অত কিছু ক্লিয়ারলি মনে নেই, আদৌ ছোটবেলায়। তো যখন 6-এ উঠলাম, ক্লাস 6-এ আমি গভর্নমেন্ট গার্লস স্কুলে ভর্তি হলাম। মাঝখান দিয়ে এখানে দর্শকদের বলি, আমিও কিন্তু গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী, মানে অনেক কিছু মিলে যাচ্ছে। তারপরে কেমন কেটেছে গভর্নমেন্ট গার্লস স্কুলে? গভর্নমেন্ট গার্লসে যখন ভর্তি হলাম তখন 6-এ যে টিচার ছিলেন আমাদের, লায়লা নাসরিনা ম্যাডাম, তো ওনাকে আমি অনেক পছন্দ করতাম। তবে উনি অবশ্য মারা গেছেন, ওনার ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সারে উনি মারা গিয়েছে। তো ওনাকে দিয়ে আমার হাই স্কুল জীবনটা শুরু, এবং ওনার আদর্শের তখন মানে ওনার যেরকম চলাফেরা, তারপরে ওনার কথা বলার স্টাইল, উনি আমার মতো খুব শান্তশিষ্ট ছিলেন। তো ওনাকে আমার অনেক ভালো লাগতো। তারপরে আমাদের সাইমা আপা ছিলেন। সাইমা আপা, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন সাইমা আপা আমাদের ইংলিশ করাতে। তো তখন তিনি সব বাচ্চাদের এই সুন্দরী বলে ডাকতো। এটা খুব মজা লাগতো। তো সাইমা আপা, তারপরে মজেমা আপা ছিলেন, মুসলিমা আপা ছিলেন, লায়লা আপা ছিলেন। তো এইভাবে করে আমার এসএসসি পর্যন্ত সময় কেটে গেছে সাবলের গার্লস স্কুলে। খুবই মজার ছিল ওই দিনগুলো। হাই স্কুলের যে সময়টা, এটাই আমার মনে হয় বেস্ট টাইম। খেলাধুলা, সারাক্ষণ খেলাধুলা করতাম। আমার গভর্নমেন্ট গার্লস স্কুলে তো সবসময় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান খুব আনন্দের কারণ ওর সাথে হতো। আমাদের সময় অত প্রোগ্রাম ছিল না, এখন অনেক ধরনের প্রোগ্রাম হয়, তা আমাদের সময় এগুলো ছিল না। আমাদের সময় বার্ষিক ক্রীড়া, বার্ষিক মিলাদ,
এইসব অনুষ্ঠান ছিল। আর 26শে মার্চ 18 আমার প্যারেন্টস ডিসপ্লে হলো হচ্ছে ডিসপ্লে তো অবশ্য অনেক কম সেরকম করা হয়, রেখেছে। খেলাধুলায় অংশগ্রহণ করেছি, বিচিং বিচিং খেলতাম। সুবাস পেলেই এত বড় মাঠ, এই মাঠে তো সব সময় দৌড়াদৌড়ি করতাম আমরা। আর টিফিন পিরিয়ডে বা আমাদের খেলার একটা পিরিয়ড থাকছে। হ্যাঁ, আপনি যেহেতু স্কুলে পড়েছেন জানেন, তো খেলার পিরিয়ডে আমরা সবাই টিফিনটি মিস করেন না? টিফিনটা খুব মিস করি। ওটা এখনো আমিও মিস করি। বাসা থেকে টিফিন নিতাম না শুধু স্কুলে খাওয়ার জন্য, স্কুলের টিফিনটাকে শুধু মজা যাই দিত তাই মজা লাগতো। তো আমি ক্যাপ্টেন ছিলাম, তো দেখা যেত যে টিফিন আনতে আমাদের যেত, একটা দুটা টিফিন আমরা ভাড়ায় নিয়ে আসতাম, এসে ক্যাপ্টেনটা সেটা ভাগ করে খেয়ে ফেলতাম। টিফিন তো নেওয়ার সময় খুব কাড়াকাড়ি হ্যাঁ, আমরা অবশ্য শৃঙ্খলাবদ্ধভাবে বসিয়ে বাচ্চাদেরকে, ওইটা একটা মজা ছিল। তো ছিল, অনেক মজা ছিল এই জিনিসটা। এই জিনিসটা খুব মিস করি। মানে আপনার কথা শুনে এখন আমারও স্কুল জীবনের কথা মনে পড়ছে। খুব ভালো লাগে, ওই জীবনটা আমার খুব মনে পড়ে এখনো। আমি আবার পেয়েছিলাম স্কুলের ভিতরে চটপটি বিক্রি করা, আমাদের সময় সব ছিল। আমি আরো অনেক আগেই তো এখানে পড়াশোনা করেছি, তখন ছিল। তখন আমাদের যখন এসএসসি হয়ে গেল, আমরা এসএসসি পাস করে বের হয়ে গেলাম, তারপরে শুনলাম কত ধরনের প্রোগ্রাম হয় এখন অনেক এনজয় করে ওরা, মনে হয় আমাদের চেয়েও বেশি। আপনার স্কুল জীবনের বান্ধবীদের সাথে এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, সব বান্ধবীদের সাথে আমার এখনো যোগাযোগ আছে। সবাই কেউ নারায়ণগঞ্জে আছে, কেউ ঢাকায় আছে, কেউ দেশের বাইরে আছে, এক একজন এক এক জায়গায়, অবশ্যই এক একজন এক একটা পেশায় আছে। তাদের কথা খুব মনে পড়ে না? হ্যাঁ, এবং যোগাযোগ আছে সবার সাথেই। না, সবার সাথে কি গেট টুগেদার করা হয়? হ্যাঁ, গেট টুগেদারও হয় মাঝে মাঝে। যারা দেশে আছে তাদের সাথে গেট টুগেদার হয়, আর বাইরে যারা আছে তারা যখন দেশে আসে তখন দেখা করে আমার সাথে, আমরা তখন আবার গেট টুগেদার করি সবাই একসাথে। তারপরে কলেজ জীবন কাটলো কোথায়? তারপর আমি মহিলা কলেজে পড়তে হলাম, ইন্টারমিডিয়েট। মহিলা কলেজ থেকে ইন্টার, তারপর ডিগ্রি করলাম। ছোটবেলায় তো হচ্ছে যেহেতু গভর্নমেন্ট গার্লস স্কুলে এত বড় মাঠ, খেলাধুলা প্রচুর করা হয়েছে। খেলাধুলা করেছি আমরা, তো বাসাতেও ছিল, বাসাতেও খেলার অনেক জায়গা ছিল, বড় উঠোন ছিল। আর গভর্নমেন্ট গার্লস স্কুলে তো বড় মাঠ ছিল, উঠাই তো জানেনি। তো এখন কি মনে হয় যে এমন স্কুলের মাঠগুলো আছে? না, এখনকার স্কুলগুলো দেখা যায় বেশিরভাগই বিল্ডিং এর মধ্যে, তো এখানে খেলাধুলার খুব একটা জায়গা আমি খেলতে পারে না বাচ্চারা এখন তেমন। যেমন বাড়িতেও থাকে ওরা ফ্ল্যাট বাসায়, আর স্কুলে গিয়েও মাঠ পায় না। খেলাধুলা বলতে এখন শুধু গেম, মোবাইলে বাচ্চারা। এ থেকে মনে হচ্ছে যে বাচ্চাদের মানসিক ভাবে কোনো সমস্যা, যেটা সে সমস্যা হচ্ছে, মানসিক বিকাশে তো অনেক সমস্যা হচ্ছে, আর ওদের মানসিক বিকাশ তো ঠিক সুন্দরভাবে হচ্ছে না। আপনি যেহেতু টিচার, আপনি ভালো বলতে পারবেন যে বাচ্চারা বর্তমানে হচ্ছে মাঠ না পাওয়ার কারণে কি সমস্যা হচ্ছে। মাঠ না পাওয়ার কারণেই তো বাচ্চারা মোবাইলে আসক্তিটা বেড়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গিয়েছে, এক্সারসাইজ বলতে নেই এখন। মানে এখন আমি যতদূর দেখি বাচ্চারা দৌড়াদৌড়িটাও খুব কম করে, নড়াচড়া কম, প্লেসের জন্য। বেশিরভাগ স্কুলেই এখন আর মাঠ নেই, আগের মতো খোলামেলা মাঠ, খোলামেলা জায়গা ওরা পায় না, তাকে খেলতেও পারে না, আর ওদের মানসিক বিকাশও ঠিক মতো হচ্ছে না। এই জন্য আপনার যে স্কুল জীবন, সেই স্কুল জীবনে মানে কোন টিচারকে আপনি ভয় পেতেছেন? সাইমা আপাকে, গভর্নমেন্ট গার্লসের সাইমা আপার কথা হয়তো আপনিও সাইমা আপাকে অনেক ভয়ও পেতাম এবং ভালোবাসতাম। আর ওনার পড়ানোর স্টাইল, ওনার কথা বলার ধরনটা আমার খুব ভালো লাগতো। ওনার পড়াটা সবার আগে আমরা বাসা থেকে শিখতে আসতাম, কারণ উনি পানিশমেন্ট দিতে, অনেক পানিশমেন্ট দিতে নয়, তা আমি কখনো খাইনি। মানে তাকে ইন্সপায়ার হয়ে আপনার টিচার হওয়া? ও হ্যাঁ, সেটাই। ওনাকে আমার এত ভালো লাগতো যে তখন ছোটবেলায় মনে মনে ভাবতাম যে আমিও বড় হয়ে ওনার মতো একটু টিচার হব। তো সেটাই হয়েছে শেষ পর্যন্ত। মানে ছোটবেলা থেকে থেকেই আমার ইচ্ছা ছিল বড় হয়ে আমি টিচার। মানে আপনার জীবনের ইচ্ছাটি পূরণ হয়েছে। ছিল এটাই, যে ইচ্ছাটাই পূরণ হয়েছে। দর্শক, এতক্ষণ আমরা তার জীবনের গল্পগুলো শুনছিলাম। এখন আমরা একটি ছোট বিরতি দিতে যাচ্ছি, ফিরে এসে আবার কথা হবে। দর্শক, এতক্ষণ আমরা বিরতিতে ছিলাম। চলুন এখন তার সঙ্গে তার বাকি জীবনের গল্পগুলো শুনি। এতক্ষণ তো আপনার শৈশব জীবন, স্কুল জীবন মোটামুটি সবকিছুই জানতাম।
আপনার পারিবারিক জীবনটা কেমন কেটেছে? ওইখানে শাসন কেমন ছিল? তারপর হচ্ছে আ কোনো কিছুতে বাধা ছিল কিনা? জি, আমার মানে বাসায় আমার বাবা খুব রাগী ছিলেন। আমাদের বাড়িতে আমার আমরা ভাই-বোনরা বাবাকে খুব ভয় পেতাম। তারপর তো খুব শাসনেই রাখতেন উনি। আর যখন তখন বাসা থেকে বের হওয়া যেত না। পড়াশোনার সময় মতো পড়তে বসতে হতো সকালে। তারপরে সন্ধ্যা থেকে একদম রাত ১০টা-১১টা পর্যন্ত পড়াশোনা করতে হতো। খুব চাপে রাখতো পড়াশোনার ব্যাপারে তো। আগের পড়াশোনার সাথে এখন পড়াশোনাগুলো কি মানে মিলায় না, না আমাদের সময়ে পড়াশোনা যেরকম ছিল এখন তো সেরকম নেই। এখন নতুন কারিকুলাম এসেছে। নতুন সিস্টেম এসেছে। বাচ্চারা কিন্তু এখন অনেক কম পড়ে। আমরা অনেক বেশি পড়ি। কে অথচ আগে বইয়ের বোঝাটা কম ছিল। কিন্তু এখন বইয়ের অনেক বেশি। কিন্তু বাচ্চাদের পড়ার জায়গাটা স্কোপটা খুব কম। বাচ্চারা পড়াশোনা করে কম, গেম খেলে বেশি। দেখা যায় মোবাইল নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। এই যে আপনি বললেন রাত ১০টা পর্যন্ত পড়তেন। হ্যাঁ, এখন বাচ্চারা কি করে? এখন বাচ্চারা কিন্তু এতটা সময় লং টাইম পড়াশোনা করে না। এখন বাচ্চারা অনেক অল্প সময় পড়ে, বাকি সময়টুকু তারা টিভি দেখে বা মোবাইলে গেম খেলে সময় নষ্ট করে। আমার ঘরেও আমার বাচ্চারা আছে। কিন্তু আমার বাচ্চাদের আমি অতটা মোবাইলে আসক্ত হতে দেই না। আপনার শাসন কেমন আপনার বাচ্চাদের ক্ষেত্রে? আমি আমার বাবার কাছ থেকে, মার কাছ থেকে যেরকম শাসন পেয়েছিলাম ছোটবেলায়, আমি চেষ্টা করি আমার ছেলেমেয়েকে শাসন করার। কিন্তু এখনকার বাচ্চাদের আসলে ওইভাবে শাসন করা যায় না। খুব সেনসিটিভ। এখনকার বাচ্চারা খুবই সেনসিটিভ। ওদেরকে কিছু বলতে হয় মানে হাসি মুখে কথা বলতে হয় ওদের সাথে। শাসন আগের মতো পিটুনি আমরা যদিও পিটুনি খাইনি কিন্তু আমাদের যুগে আমাদের ছেলেমেয়েদের ইচ্ছা মতো পিটানো হতো। বাবা-মা স্কুলে এসে বলত যে, "হাড্ডিটা আপনার মাংসটা সরি হাড্ডিটা আমার মাংসটা আপনার।" কিন্তু এখন তো এইসব কথা বলাই যাবে না। এখন বরং আমরা ধমক দিলে গার্ডিয়ানরা এসে জিজ্ঞেস করে, "কেন দিয়েছে?" স্কুলে এসে তখন তখন আমাদের প্রশ্ন করে যে, "কেন ধমক দিয়েছেন আমার ছেলেকে বা আমার মেয়েকে?" কিন্তু আমাদের সময় কিন্তু কখনো বাবা-মাকে আমাদের স্কুলে যেতে হয়। আম সেক্ষেত্রে থেকে মানে আপনার থেকে জানতে চাচ্ছি মানে বিষয়টা কি এখন ভালো হচ্ছে নাকি হ্যাঁ, আগে ভালো ছিল। হ্যাঁ, কথায় আছে না আগের দিন যেদিন যায় সেদিন ভালো থাকে। আসে দিন ভালো মানে আসে দিন খারাপ থাকে। এখন মানে শাসন কমে যাওয়ার কারণে যে টিচারদের হাত থেকে বেতটা নিয়ে নেওয়া হয়েছে। এ কারণে কিন্তু বাচ্চারা অনেক ডেসপারেট হয়ে গিয়েছে। আ আমি যেহেতু প্রিপারেটরি স্কুলে ছিলাম তখন ওকে আঙ্গুল দেওয়ার সিস্টেম ছিল। খুব মানে আমাদের পানিশমেন্ট গুলো বড় টিচারকে খুব ভয় পেতে হয়। সবাই বড় টিচার আমরা টিচার হিসেবেও তাকে ভয় পেতাম। এতটাই শাসন করতেন উনি। বড় টিচার তো ক্লাসের সামনে দিয়ে দাঁড়িয়েছিল বারান্দায় দাঁড়ালে সব ক্লাস চুপ। চুপ সব চুপ হয়ে যেত। এখনকার বাচ্চারা টিচারদের সাথে ফ্রেন্ডলি। এ- এখনের পরিবেশ হ্যাঁ, এখনকার পরিবেশ যেমন, এখন আর ঐরকম পরিবেশ নেই। মানে কিছু হলে হেড ডাউন করে থাকা হ্যাঁ, তারপরে যখনই বারান্দা দিয়ে যাবে মুখে আঙ্গুল মুখে আঙ্গুল দেওয়ার সিস্টেমটা এখনো আমাদের এক্স স্টুডেন্ট যখন আমাদের সাথে দেখা করতে আসে ওরাও বলে। তখন খুব ভালো লাগতো মানে শাসনগুলো এটাই কিন্তু ভালো তখন যে শাসনটা ছিল ওইটাই ভালো ছিল। এখন বাচ্চাদের আমরা শাসন করতে পারি না। বাচ্চাদের সাথে খুব ফ্রেন্ডলি মিশতে হয়। মানে আমি কিন্তু জয়েন করেছি অনেক আগে। যখন আমাদের ২০০৩ এ আমি জয়েন করি স্কুলে। তো তখনও এই সিস্টেমই ছিল। এত শাসন ছিল, বকে আঙ্গুল দেওয়া, চুপ করে থাকা, স্কুলে কথা বলা যেত না। টিফিন টাইমে দৌড়াদৌড়ি করা যেত না। টিভি জায়গাও ছিল না তাহলে জায়গা ছিল জায়গা কম। আ আমাদের খেলাধুলাটা হতো প্রিপারেটরি স্কুলে ওই লম্বা যে জায়গাটা টা ওইখানে খেলাধুলা হতো। মানে আর মাঝখানে আমাদের নতুন যে বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিং এর মাঝখানে একটু মাঠ আছে। বাইরেও আছে। বাইরেও একটা মাঠ আছে। কিন্তু বাচ্চাদের খেলাধুলার সময় কোথায়? আ না ওই যে বছরের বার্ষিক বার্ষিক হয়। আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তো জানুয়ারির ১ তারিখ থেকেই শুরু হয়ে যায়। আমার মনে পড়ে যে আমি ছোটবেলায় ওই জায়গাটাতে ওই প্লেসটাতে বস্তা দৌড় খেলা ছিল। কোনটা খেলতে গিয়ে আমার পা ছিলে ফেলেছিলাম। ব্যাং দৌড়, পোস্তা দৌড় এগুলো খুব মজার, মজার খেলা ছিল। চামচ ভারসাম্য চামচ মার্বেল মুখে নিয়ে যাচ্ছিলাম। মারের মুখে নিয়ে এখনো কি সেই খেলাগুলো হয়? হ্যাঁ, এখনো আছে এগুলো। আর যেমন খুশি তেমন সাজটা ছিল খুব মজার। এটা খুব মজার। ওটা খুশি এখনো তো হয়। হয় হ্যাঁ, এখন আপনার শৈশব জীবন, পারিবারিক জীবন, স্কুল জীবন সবই জানলাম। এখন আপনার
পেশার জীবনটা নিয়ে জানতে চাচ্ছি যে এই পেশায় মানে আসার শুরুটা কিভাবে? আ কত সাল থেকে আসলেন? ওটা তো বললেন ২০০৩ এ আপনার এই পেশায় আসা। আ কার অনুপ্রেরণা? এগুলো জানতে চাচ্ছি। ফ্যামিলি থেকে আমার বাবা-মায়ের অনুপ্রেরণা ছিল। তো আমার হাসব্যান্ড উনি একজন সাংবাদিক। তো উনি আমাকে অনেক হেল্প করেছেন। বিয়ের পরে আমি বিএড করেছি। বিয়ের পরে বিয়ে করা। বিয়ের পরে আমি বিএড করেছি। বিএড করার যে ১ টা বৎসর আমি ঢাকা টিচার্স ট্রেনিং থেকেই করেছি। তো এই ১ বছর আমার হাসব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে। যার কারণে আমি পরবর্তীতে এই পেশায় আসতে পেরেছি। আমার যেটা মনে হয় যে উনার অবদান আসলে অনেক। আর আমার বাবা-মার অনুপ্রেরণা ছিল। তো পড়াশোনার পাশাপাশি আমি অ্যা কিছু ২-১ টা স্টুডেন্ট পড়াতাম। তখন দেখা যায় তাদের সাথে মিশতে ওই ইসের পরবর্তীতে শিক্ষকতা পেশায় আসাতে আমার আর কোনো অসুবিধা হয় না। নসিব নাই। আ আ মানে কি বাধা আসেনি কোনো? না, কোনো বাধা আসেনি। তবে আমি যখন এই স্কুলে জয়েন করি, তো আমার পা ভেঙে যায়। পড়ে গিয়ে স্কুলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায়। ওইটা ছিল আমার খুব একটা মানে কষ্টের স্মৃতি। আ মানে পা ভেঙে যাওয়ার পরে কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর আমি চাকরি করব না? না। নতুন করে আরো অনুপ্রেরণা পেয়েছে যে যত বাধাই আসুক আমার এই পেশা ছাড়া যাবে। ছাড়া যাবে না। তাহলে আপনার মানে পেশা জীবনে আসা হচ্ছে আপনার বিয়ের পরে। জি, এরপরে আ তাহলে বলা যায় খুব লাকি একজন পারসন আপনি। হ্যাঁ, সেটাই। আমার হাসব্যান্ডের অনুপ্রেরণা পেয়েছে, ওর সহযোগিতা পেয়েছি আমি সবসময়ই। তারপরে এই স্কুলে যখন জয়েন করলাম এখান থেকে আর কোথাও নড়াচড়া করা হয়নি। এক জায়গাতেই আছি। অনেক বছর যাবৎ। আম আপনার হচ্ছে এই পর্যন্ত ২০০৩ থেকে এখন তো ২৪ সাল। তো আপনার আ যারা আ ছাত্র-ছাত্রী মানে এমন কারো স্মৃতি মনে পড়ে যে আপনার দুষ্ট ছাত্রছাত্রী ছিল? তারপর হ্যাঁ, এরকম তো অনেক আছে। প্রতি ব্যাচেই একটা না এরকম কিছু স্টুডেন্ট থাকে যাদের কথা সবসময় মনে থাকে। আপনার এই যে শিক্ষা জীবনের পেশা ২০০৩ থেকে শুরু এই জার্নি ২৪ সাল পর্যন্ত এর মধ্যে আপনি কি দুষ্টু স্টুডেন্ট পাননি? ওদের স্মৃতি মনে পড়ে না? অনেক দুষ্ট স্টুডেন্ট পেয়েছি। আর আমি বরাবরই ছেলেদের সেকশনের টিচার। তো দেখা যায় ছেলেরা তো এমনিতেই দুষ্টু হয়। তো আমার ২ টা স্টুডেন্ট ছিল জমজ। দেখতে একদম একরকম। আমি কখনোই ওদেরকে আলাদা করতে পারতাম না। এত দুষ্টু ছিল। ওরা খুবই দুষ্টুমি করত। মানে আমি সবসময় ওদেরকে একজনকে ডাক দিলে আরেকজন দাঁড়ায় যেত। তখন মানে ওদের এখনো পর্যন্ত ওদের সাথে আমার যোগাযোগ আছে। ওরা এখন অনেক বড় হয়েছে। ওদের বিয়ে হয়েছে, ছেলে-মেয়ে হয়ে গেছে। কিন্তু ওরা আছে হ্যাঁ, রুফায়দা, রুসাফা ২ ভাই। ওরা জমজ একদম দেখতে একরকম। ওরা এমনও করেছে যে একজনের এক্সাম আরেকজন দিয়ে দিয়েছে। দিয়েও ধরতে পারেনি। এত দুষ্টু ছিল। না আইডেন্টিফাই করা যেত না যে আইডেন্টিফাই করা যেত না। তো দেখা যায় প্রত্যেক বছরই এরকম কিছু স্টুডেন্ট আসে। দুষ্ট যারা। এখনো পর্যন্ত আমি ছেলেদের ক্লাস টিচারই হিসেবেই আছি ক্লাস 8 এর। ছেলেদের সেকশনের টিচার আমি। বর্তমানে রাতের ক্লাসের স্টুডেন্ট বর্তমানে বাচ্চারা মানে বিচ্ছু বাহিনী বলি আমি ওদের। এতই দুষ্ট যে মানে খুবই দুষ্টুমি করে ওরা। মুহূর্তের মধ্যে মারামারি লেগে দুষ্টুমি করতে একদম এই হাত পা ভেঙে ফেলে অনেক সময় মাথা ফাটিয়ে ফেলে। খুব কাটিয়ে ফেললেন। একদম তখন হ্যান্ডেল করেন কিভাবে? তখন এদেরকে শাসন করা লাগে। তো আর আগের যুগের মতো করে তো আর আসলে এখন শাসন করা যায় না ওদেরকে। ওদেরকে খুব হার্ড লাইন এ যাওয়া যায় না। ওদের সাথে খুব মিষ্টি করে মানে বোঝাতে হয় ওদের। এখন ওদেরকে ওইভাবে করেই আমি হ্যান্ডেল করি। আর যত দুষ্টুমি করুক না কেন ওরা আমার সাথে খুব ফ্রেন্ডলি। আ আমাদের যুগে টিচারদের সাথে আমরা এতটা ফ্রেন্ডলি ছিলাম না। কিন্তু এখন কিন্তু বাচ্চারা টিচারদের সাথে খুব ফ্রেন্ডলি। এখন আমার সাথে ওরা প্রায় মানে মায়ের মতো আচরণ করে। আ আমার হাসেবে তার শিক্ষাদান পদ্ধতিটা কেমন? আমি মানে একটা পড়া নিজে আগে যেই টপিকটাই পড়াবো তো নিজে একটু আইডিয়া নিয়ে আমি আমার মতো করে ওদেরকে বুঝাই। এমনভাবে বুঝাই যেন ওদের বইটা ধরলেই যেন ওরা বুঝতে পারে যে কোন টপিকটা কতটুকু বলতে হবে বা কতটুকু লিখতে হবে। দেখা যায় আ খুব সহজে আমার পাঠদান পদ্ধতিটা ওরা অনেক পছন্দ করে।
এখনকার যে বাচ্চা। হ্যাঁ, আগেও ছিল, এখন মনে হচ্ছে আরো পছন্দ। এখনের স্টুডেন্টদের জন্য আপনি কি বলতে চান? যেটা এখন তো এখনকার ছেলেমেয়েরা মোবাইলে এতটা আসক্ত হয়ে গেছে, আমি বলব, আমি অভিভাবকদের জন্য বলতে চাই যে বাচ্চাদের মানে হাতে যতটুকু সম্ভব মোবাইলটা যেন কম দেয়। কারণ মোবাইলের আসক্তির কারণে ওদের ব্রেন ডেভেলপ হচ্ছে না। ওদের পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছে। এখন আগের চেয়ে বাচ্চাদের স্টুডেন্টদের এখন আগ্রহ অনেক কম পড়াশোনার। আগে সা পড়ার টাইম হলেই আমাদের যুগে আমরা কিন্তু সন্ধ্যা হলেই পড়তে বসে যেতাম। সন্ধ্যা মাগরিবের আযান দিয়েছে, তার মানে নামাজ পড়তে বসো। কিন্তু এখনকার বাচ্চাদেরকে বলে, বলে পড়তে বসাতে হয়। এখন রাত জাগার বিষয়টা রাত আসছে। জাগে, বাচ্চারা রাত জেগে মোবাইলে গেম খেলে। আমি বলব বাচ্চারা যেন গেম খেলতে না পারে। আর মোবাইলটার ইউজটা যেন কমায়। কমায়। একেবারে বন্ধ করা যায় না। একেবারে বন্ধ করা যাবে না। যেহেতু এটা আধুনিক যুগ। কোভিড টাইমে হচ্ছে না আপনাদের ক্লাসের জন্য মোবাইলটা ইউজ শুরু হয়। ক্লাসের নাম করে যে মোবাইলটা ওদের হাতে দেওয়া হয়েছে। তো তখন থেকেই কিন্তু এই মানে মোবাইলে আসক্তিটা বেড়ে গেছে। এর আগে এতটা ছিল না। তো এখন যে নতুন কারিকুলামে কিন্তু মুখস্থ বিদ্যা নেই। আগে হাতে কলমে শেখা। আ হাতে কলমে কাজ করে ওরা দেখায়। প্রজেক্ট করতে প্রজেক্ট হয়। করতে হয়, অ্যাসাইনমেন্ট করে হয়। মজার, মজার কাজ করে কিছু শুনেছি যে অ্যাসাইনমেন্টের চাপ নাকি এখন অনেক বেশি। কিছুটা। এখন আবার আমাদের যে 100 মার্কস এর যে এক্সামটা হচ্ছে, বার্ষিক পরীক্ষাটা, এখানে অবশ্য হাতে কলমে অ্যাসাইনমেন্ট আছে মাত্র 30% আর 70% হচ্ছে রিটার্ন। তো এখন পড়তে হবে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে, যাই করো না হলো, যাই করো আর পড়াশোনা করতে হবে। পড়াশোনার বইটাকে ভালোভাবে জানতে হবে এবং শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে আবদ্ধ থাকলে হবে না। বাইরের অনেক জগৎটাকে জানতে হবে। অনেক ধরনের বই আছে, শিক্ষণীয় যে বইগুলো আছে, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক বই, এগুলো বেশি করে পড়তে হবে। যত বেশি পড়বে তত তাদের জ্ঞান বাড়বে। আগে তো যখন মোবাইল কম ব্যবহার হতো, মানে মোবাইলও ছিল না বলা যায়, তখন বই পড়া হতো অনেক বেশি। আমি ছোটবেলায় মনে আছে, আমি যখন স্কুলে করি, তখন বার্ষিক পরীক্ষার আগে তো আমাদের তখন তো অনেক শীত পড়তো। এখন লেপের মধ্যে লেপ মুড়ি দিয়ে বই নিয়ে বসে, বসে পড়তাম। বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের ভিতরে গল্পের বই নিয়ে পড়তাম। এত বইয়ের নেশা ছিল। পছন্দের বই কি ছোটবেলার? মানে গল্পের বইয়ের মধ্যে গল্পের বই সাতকাহন পড়েছি। সাতকাহন। আর হুমায়ূন আহমেদের বই খুব পড়তাম। হুমায়ূন আহমেদের বইগুলো আমার খুব ভালো লাগে। এখনো ভালো লাগে। আ শেষে জানতে চাই আপনার জীবনে এমন কোন আক্ষেপ আছে যা পূরণ হয়নি? না, আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই জীবনে। আমি যা চেয়েছি আ আ আল্লাহর রহমতে সবকিছুই পূরণ হয়েছে। হ্যাঁ? যে টিচার হতে চেয়েছি, টিচার হয়েছি। আর সফল মাও। সফল মাও বলা যায়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম একজন সফল নারীর সঙ্গে, যিনি কিনা শিক্ষক। তার কাছে থেকে জানলাম তার জীবনের গল্প, শিক্ষকতার গল্প, তার পেশা জীবন সবকিছুই জানলাম। আগামী পর্বে আমরা অন্য কোনো নতুন সফল নারী উদ্যোক্তা বা সফল নারীকে নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।